ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। সো আজকে আমাকে শোনা যাচ্ছে তো? না, সবাই শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, অলরাইট। সো আজকের সেশনে আসলে আমরা শুনবো যারা রিসেন্টলি পিএমপি পাস করছে। আমাদের হাতে খুবই সময় কম না, 31 ডিসেম্বরের পরে এক্সাম চেঞ্জ হয়ে যাচ্ছে, বই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা যারা প্রিপারেশন নিচ্ছি বা অনেকেই এখানে আছি যারা পরীক্ষা দেবো ডিসেম্বরের মধ্যে, হাতে খুব অল্প সময় আছে। এর মধ্যে আমরা কিভাবে আসলে প্রিপারেশন নিতে পারি এবং যারা পাশ করলেন তারা কিভাবে প্রিপারেশন নিয়েছেন লাস্ট কয়েকদিন, তারপরে কি কি ম্যাটেরিয়াল স্টাডি করেছেন, তারপরে সিমুলেটর, এই ধরনের নানান ধরনের কোশ্চেন আছে আমাদের। তো সেই সমস্ত অ্যান্সার গুলো আমরা এখানে পাবো ইনশাল্লাহ। সো আমরা এই সেশনটা আসলে দুইটা ভাগে ভাগ হবে। প্রথমে সেলিম রেজা, উনি আসলে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, সাকসেস স্টোরি। তারপরে এর সাথে মুক্তার হোসেন, মুক্তার ভাই বলবেন ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার গাইডেন্স। আর লাস্টে আমরা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যেখানে আমরা উই ক্যান আস্ক এনি কোশ্চেনস ওপেনলি। আর মাঝখানে আমি অ্যাজ এ হোস্ট বিভিন্ন প্রশ্ন করব, যাতে আসলে মেইন জিনিসটা বের হয়ে আসে যে ওনারা কিভাবে স্টাডি করছেন আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লেটস স্টার্ট। ওয়েলকাম সালাম। লেটস স্টার্ট উইথ সেলিম রেজা। সেলিম রেজা ভাই, আপনার ভিডিও অন করে, ভিডিও আছে তো না? ভিডিও অন করে আপনার পরিচয় দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম রেজা, আমি ইউএই তে থাকি, এখানে কনস্ট্রাকশন বিজনেস করি। রেজা ভাইয়ের লাস্ট ব্যাচ 103 স্টুডেন্ট ছিলাম আমি। তো আমি রিসেন্টলি পাস করছি এই 16th নভেম্বর, অর্থাৎ 4 দিন আগে আর কি। তো থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে পড়াশুনো প্রথম আমি যখন টোটাল বই একবার কাভার করি, সত্যি কথা বলতে গেলে যে মাথার ভিতরে কিছু থাকে না, মানে পিএম বুক পড়লে পারেও পুরো বইটা আবার দেখলে নতুনই লাগে, মনে হচ্ছে যে আমি কিছুই পড়িনি, এরকম একটা বিষয় কাজ করে। তো আমি চিন্তা করলাম যে আমি আসলে এক্সাম রিলেটেড পড়াশোনা করবো, এরকম পুরো বই বারবার পড়ে আসলে আমি বেনিফিটেড হচ্ছিলাম না। তো তখন আমি কোশ্চেনের প্যাটার্নটা যখন দেখলাম, যে দেখার পরে দেখছি যে প্ল্যানিং এ আপনার টোটাল 49 এর প্রসেসের মধ্যে 24 প্রসেস প্ল্যানিং এ, আর বাকি থাকছে আপনার 25 প্রসেস। তো 24 প্রসেস প্ল্যানিং এ 24 প্রসেস আপনি কোশ্চেন পাচ্ছেন কয়টা? 48 কোশ্চেন। বাকি আপনার 25 প্রসেসে কতগুলো কোশ্চেন পাচ্ছেন? 152। তো এই ক্লুটা আসলে আমি পরে কাজে লাগালাম, যে প্ল্যানিং এ তো মোটামুটি আসলে রেজা ভাই যেভাবে পড়ায়, আমাদের প্ল্যানিং এর কনসেপ্টটা অনেক ভালো হয় অন্য পার্টের চাইতে, কারণ প্ল্যানিং এ অনেক টাইম দিয়ে পড়ানো হয়। রেজা ভাই এটা অনেক টাইম দেয় প্ল্যানিং এ, এবং প্ল্যানিং এর খুঁটিনাটি সবকিছুই আমাদের জানা হয়ে যায়। প্লাস প্ল্যানিং জিনিসটা অন্য সব পার্টের চেয়ে চিন্তা করলে, যে প্ল্যানিং এর যে কনসেপ্টটা একবার নিয়ে নিলে এটা মনে হচ্ছে যে স্থায়ী থাকে, মাথার ভিতর একটা গেঁথে যায়। ঠিক আছে, তো এই জন্য প্ল্যানিং এ আমি কম জোর দিয়ে বাকি যেগুলো 25 প্রসেস আছে, এগুলো মনে করেন যে এগুলোর উপরে আমি একটু দক্ষতা নেওয়ার চেষ্টা করছি আর কি, এগুলোর উপরে বেশি প্রাধান্য দিয়েছি। তো আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারেন, কারণ আমাদের টেন্ডেন্সি কি হচ্ছে, আমরা পরীক্ষায় পাস করতে চাই। তো পাস করলে 152 কোশ্চেন আপনার ক্লিয়ার করতেছে 25 প্রসেসে। তো অবশ্যই আপনার ওই 25 প্রসেসে মেন ফোকাস দেওয়া দরকার আর কি। এদিক প্ল্যানিং এর 24 ফোকাসের চাইতে। তো আর প্ল্যানিং এর মানে এই না যে আপনি প্ল্যানিং পড়বেনই না, এরকম না, কিন্তু আবার প্ল্যানিংও পড়তে হবে। কিন্তু আমি বলতেছি যখন আপনি গুরুত্ব দেবেন আর কি, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে প্ল্যানিং একটু কম গুরুত্ব দিয়ে হয়তো ওই 25 প্রসেসের উপর বেশি গুরুত্ব দিলে আপনি 152% কভার করতে পারছেন ওভারঅল। তো এটা একটা স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে যে আপনার পড়াশোনা যেটাই পড়া দরকার, রেজা ভাই আমাদের যখন পড়াচ্ছিলেন, তো প্রথমে আমরা তো অত কনসেপ্ট ছিলাম না, তো উনি একটা জিনিস কম্পেয়ার করে পড়াচ্ছিলেন, যে একটার সাথে সিমিলার যে জিনিসগুলো আছে এগুলো কম্পেয়ার করছিলেন। তো এই জিনিসটা আমার কাছে পরে আমি যখন দেখছি প্লাস এক্সাম দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সিমিলার জিনিসগুলো যখন কম্পেয়ার করবেন,
তখন আপনার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। পার্টিকুলার দেখা যাচ্ছে এক্সামের কোশ্চেনের কথা আপনি চিন্তা করলে কি হবে, যে একটা সিচুয়েশন দেয়া থাকবে, আপনাকে যাই কম্পেয়ার করে ইলিমিনেট করে একটা রাইট অ্যান্সার খুঁজতে হবে। তো যখন আপনি দুইটা সিমিলার জিনিসগুলো অপশনে তো সাধারণত এরকমই থাকবে সিমিলার জিনিসগুলো, তো যখন আমরা বেটার কম্পেয়ার করে পড়তে পারবো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন রাইট অ্যান্সার দেওয়ার পসিবিলিটি অনেক হাই থাকবে আমার মনে হয় যেটা। তো এরকম একটা পলিসি। আর আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি প্রথমে বিশেষ করে এক্সিকিউশন আর মনিটরিং এটা পড়তে যায়, আমি করলাম যে প্রথমে একটা লিস্ট মতো যে আমি কোন কোন ডকুমেন্ট গুলো দেখা যাচ্ছে যে সিসিবির অনুমোদন ছাড়াই মানে অ্যাপ্রুভাল ছাড়াই আপডেট করতে পারবো, কোনগুলো সিসিবির অ্যাপ্রুভাল লাগবে, এটা প্রথম দুই সেপারেশন করলাম। তো সেপারেশন করার পর আবার দেখলাম যে একটা ডকুমেন্ট বা একটা ঘটনা যখন ঘটে, তখন ওই ঘটনা আপনার পাশাপাশি কি হতে পারে, যে হয়তো রিস্ক রেজিস্টারে যাবে, নয়তো ইস্যু লগে যাবে, নাই চেঞ্জ লগে যাবে, নাই তো দেখা যাচ্ছে লেসন লার্ন রেজিস্টারে যাবে, এই বিষয়গুলো আর কি। এই বিষয়গুলো যদি পাশাপাশি আমরা কম্পেয়ার করে পড়ি কখন কোন কেজে যাবে, এরকম পাশাপাশি করে আমরা যদি একটা লিস্ট বানায় ফেলে যে এরকম ঘটনা হলে এইখানে যাবে, এরকম ঘটনা হলে এরকম, পাশাপাশি আপনি যদি ক্লিয়ার করে পড়েন, আসলে তখন দেখা যাচ্ছে এই বিষয়গুলো কনফিউশন কম থাকবে। মেন কথা হচ্ছে যে আমার যেটাই আমি পড়বো অল্প অল্প পড়ি, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আর কি। কনসেপ্টটা যত ক্লিয়ার করা যাবে পরীক্ষায় পাশের সম্ভাবনা আমার মনে হয় যে ততই বেশি হবে। আর একটা জিনিস যে আপনার এই পুরো বিষয়টা আসলে যে কিছু নোট করে আসলে পড়তে পারেন যে পিএম বুকটা কি, পিএম বুকটা দেখা যাচ্ছে একই জিনিস বারবার বারবার করে আসছে। আপনি যদি দেখা যাচ্ছে আপনি এক্সিকিউশনে যান, তাহলে দেখা যাচ্ছে যে একই জিনিস, যে সেম জিনিসই বারবার ডিসকাশন করে করা হচ্ছে। তো এক্ষেত্রে আসলে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা পড়ার চাইতে আপনি এক জায়গায় নোট করে একটা জিনিসটা লিখলেন, যে আমি দেখা যাচ্ছে সাপোজ আমি ডাটা গ্যাদারিং টেকনিকের কথাই বলা যাক, তো ডাটা গ্যাদারিং টেকনিকের হয়তো কয়টা আছে, 9টা থেকে 10টা প্রসেস আছে, 9টা থেকে 10টা আপনার আইটেম আছে, যে এরকম আইটেম। তা আইটেম আপনি যদি একবার পড়েন, তাহলে কি হবে, আপনার ভিতরে একটা কনসেপ্ট দাঁড় হয়ে যাবে। তো কনসেপ্টের ভিতরে এখন হচ্ছে ছোট ছোট বিষয়গুলো, যে বিষয়গুলো সাপোজ যেমন আমি একটা কোশ্চেন ফেস করছি যে আপনার ডাটা কালেকশন করতে হবে, কিন্তু যেখানে কনফিডেন্সিয়াল একটা ইম্পর্টেন্ট ব্যাপার, প্রাইভেসি কনফিডেন্সিয়াল, তখন এটা কি, তো আপনি যখন পড়বেন এই 8টা আইটেম বা 7টা আইটেম আছে ডাটা গ্যাদারিং টেকনিক, পাশে দেখা যাচ্ছে ছোট্ট করে লিখলেন যখন কনফিডেন্সিয়াল বা প্রাইভেসি ইম্পর্টেন্ট, তখন দেখা যাচ্ছে ইন্টারভিউর পাশে লিখে রাখলেন। তারপরে আমাদের কি আছে, একটা প্রি ডিটারমাইন্ড স্টেক হোল্ডার, সরি প্রি কোয়ালিফাইড স্টেক হোল্ডার প্লাস হচ্ছে যে একদম এক্সপার্ট ম্যাটার আছে, তখন কি অপশন হবে। তখন আমি বলতে চাচ্ছি যে এই পাশাপাশি লিখে যদি আপনি কম্পেয়ার করে পড়তে পারেন, তাহলে পরীক্ষার হলে যে আমার মনে হয় যে সবচেয়ে ইজি হবে আর কি, ইজিলি আপনি রাইট অপশনটা নিতে পারবেন। আর আর যেটা বলছিলাম যে আপনার পরীক্ষার প্রিপারেশনের কথা এটাই। আর আপনি এমনি পরীক্ষার হলে যে আসলে প্রথমে যে ব্যাপার, কোশ্চেন সত্যি কথা বলতে গেলে কোশ্চেন আসলে জটিলই হয়, কিন্তু আমরা পাশ করি কেন, পাশ করাটা তুলনামূলক আমার কাছে মনে হয় একটু সহজ এই জন্য যে অলরেডি আমরা চিন্তা করি এমসিকিউ, আমাদের ইভ্যালুয়েশন মেথডটা হচ্ছে এমসিকিউ, অপশন দেওয়া থাকে কয়টা, 4টে। তো অলরেডি আপনি যদি একটা অপশন নেন তাহলে 1/4 আপনার প্রবাবিলিটি, তার মানে 25% আপনি একটা প্রবাবিলিটি আছেই। আর সাধারণত কি হয়, একটা অপশনের আপনি ইলিমিনেট করে দিতে পারেন, 2টা অপশন ইজিলি ইলিমিনেট করে দেওয়া যায়, কারণ দেখা যাচ্ছে 2টা অপশন কি থাকে, ইরিলেভেন্ট, ওইটার সাথে দেখা যাচ্ছে প্রাসঙ্গিক না, তাহলে কি 2টা বাদ দিলে আপনার অলরেডি 50% প্রবাবিলিটি এসে যায়। আসলে আমার কাছে মনে হয় যে এই জন্য আমরা পাস করতে পারি, যে কোশ্চেনের এই যে প্রবাবিলিটি বা এই এমসিকিউ টাইপের জন্য, নাইলে কোশ্চেন যেভাবে আসে এটা বেশ ক্রিটিক্যালি, কারণ ক্রিটিক্যাল বলতে গেলে আপনি যাবেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, বই থেকে ডাইরেক্ট নলেজ নিয়ে আপনি কোশ্চেন পাবেন এটা একসেপ্ট করা যাবে না। হয়তো সর্বোচ্চ অঙ্কগুলো বলা যায়, অঙ্কগুলো যে আমি, তাও অঙ্ক কি আপনাকে বুঝতে হবে আপনার কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, ওই ফর্মুলাটা ইউজ করে অঙ্ক প্লাস ডায়াগ্রাম যেগুলো আছে
এইগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বইয়ের বিষয়টাই আমি ডাইরেক্ট পাচ্ছি, কিন্তু বাকি যে কোশ্চেন গুলো এগুলোর ক্ষেত্রে আসলে বই থেকে ডাইরেক্ট নলেজ আপনি অ্যাপ্লাই করবেন, মানে আমরা আমাদের প্রচলিত যেভাবে পড়াশোনা করে আসছে, যে কোশ্চেন আসছে আমি পড়ে আসছি, যাই উত্তর লিখে দিলাম, এরকম অপশন নাই আর কি। আপনাকে সাধারণত দেখা যাচ্ছে সব বিষয়টাই চিন্তা ভাবনা করে করতে হবে। আর পড়াশোনার জন্য আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে পুরো বিষয়টা আসলে ইন্টিগ্রেশন করা দরকার। ইন্টিগ্রেশন বলতে আপনি আলাদা করে পড়লে পারে, যেটা আমি আগেও বলছি, যে কম্পেয়ার করে সিমিলার জিনিস বা সিমিলার বিষয়গুলো কম্পেয়ার করে পড়াশোনা করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটাকে আমি বলতে চাচ্ছি যে ইন্টিগ্রেশন করে পড়লে পুরো বইটা একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে গেলে এটা একটা পজিটিভ, মানে পরীক্ষায় পাশ করার জন্য একটা পজিটিভ হবে আর কি, ইম্প্যাক্ট ফেলবে, আমার কাছে সেটা মনে হয় আর কি। আর বই প্রথমের দিকে হয়তো আপনারা হয়তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য রিতা বা অন্য বই পড়তে পারেন, কিন্তু ফাইনাল আসলে পড়াশোনার জন্য পিএম বুকটাই পড়াশোনা করা দরকার। আর পিএম বুকের আসলে কনসেপ্ট গুলো স্পেশালি আপনি অন্য রিতার বুকে যান, প্ল্যানিংটা আপনার সুন্দর ব্যাখ্যা করা আছে, ঠিক আছে, কিন্তু অন্য সব যে বিষয়গুলো আছে, মনিটরিং এন্ড কন্ট্রোলিং, এক্সিকিউটিং, এইগুলো বিষয় আসলে এত বেশি ভালো ওখানে লেখা নাই। কিন্তু আপনার এই দুটো বিষয় ফোকাস দিতে হলে পিএম বুকে পড়তে হবে। আরেকটা জিনিস, পরীক্ষা দেওয়ার সময় আসলে মাথা ঠান্ডা রাখা খুবই দরকার। যেমন আমি যখন পরীক্ষা দেই, তো প্রথমের দিকে আমার যে কোশ্চেন গুলো আসতেছে, বলতে গেলে যে বেশিরভাগই অ্যান্সার আমি দিচ্ছি, অ্যান্সার তো অবশ্যই করতে হবে, অ্যান্সার করতেছি, কিন্তু আমি শিওর হচ্ছি না যে আমি রাইট, এটা এই কোশ্চেনটা আমি রাইট অ্যান্সার দিচ্ছি কি, এটা আমার কাছে শিওর না। যে অপশন গুলো আছে, বেটার যেটা মনে হচ্ছে আমার, আমার দেখা যাচ্ছে যতটুকু নলেজ আছে নলেজটা অ্যাপ্লাই করে আমি একটা অপশন দিচ্ছি। আমার মনে হয় যে সাধারণত কেজে এরকমই ঘটবে, যে আপনি বুঝতে পারবেন না যে আপনি রাইট অ্যান্সার দিচ্ছেন। তো যখন আপনি রাইট অ্যান্সার দিবেন, এটা বুঝতে পারা যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করবে, যে আমি হ্যাঁ কোশ্চেন গুলো আমি পারতেছি, বা যে কোশ্চেনের লেভেল আছে আমার লেভেল ঠিক আছে। তো এই জিনিসটা সাধারণত হবে না, মানে আপনি বুঝতে পারবেন না যে আমি রাইট অ্যান্সার দিচ্ছি কিনা। বিশেষ করে প্রথমের 90টা কোশ্চেনে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে কোশ্চেন গুলো আমি বুঝতে পারছি না যে আমি রাইট অ্যান্সার দিচ্ছি কিনা। তো এই ক্ষেত্রে আপনার কনফিডেন্ট সাধারণত একটু লো হয়ে যাবে, বা দেখা যাচ্ছে নেক্সট কোশ্চেন গুলোর অ্যাপ্রোচ, মানে মাথার ভিতরে আপনার একটা টেনশন এসে যাবে যে আমি পাস করতেছি কিনা, দেখা যাচ্ছে ফেলের দিকে যাচ্ছি, এরকম ধরনের একটা টেনশন এসে যাবে। তো এই ধরনের টেনশন নেওয়া যাবে না। আপনার ওইখানে কাজ হচ্ছে যে পরীক্ষা আপনার যে বেস্ট নলেজ সেটা অ্যাপ্লাই করে দেওয়া, বাকিটা আসলে ওইটা নিয়ে চিন্তা ভাবনা না করে বেটার আমার মনে হয়। যে পরীক্ষার যখন আপনি পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করতে যাবেন, তখন আপনার উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, তখন আপনি কিন্তু মনোযোগ দিতে পারবেন না কোশ্চেন গুলো। আর কোশ্চেন গুলো মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে কি পয়েন্ট, বিশেষ করে কি লজিক, কি চাচ্ছে আর কি, কি চাচ্ছে আপনি, অপশন গুলো কি আছে, আপনি কিভাবে এলিমিনেট করবেন, এই বিষয়গুলোর জন্য আপনার মাথায় কোন রকম টেনশন রাখা যাবে না। সেই হিসাবে আপনি পরীক্ষা দেবেন, যে আপনার যে নলেজটা আছে, আপনি যে পুরো বইটা পড়ে যে নলেজটা গেদার করছেন, এটা ইউজ করে আপনি প্রত্যেকটা অপশন এলিমিনেট করে, বা যেটা আপনার কাছে পজিটিভ মনে হয় এভাবে পরীক্ষা দেওয়া। আর একটা জিনিস, কোন কোশ্চেন আমার মনে হয় যে ছেড়ে যাওয়া যাবে না, কারণ একটা কোশ্চেন আপনি যখন পড়বেন প্লাস তার অপশন গুলো দেখবেন, আপনি কিন্তু 40 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম কিন্তু ওই কোশ্চেন নিয়ে চিন্তা ভাবনা করে ফেলবেন। তো সেই ক্ষেত্রে আবার আপনি সময় পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো এই জন্য কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিতে হবে আপনাকে। যদি আপনি মার্ক অপশন রেখে দিতে পারেন, যে মার্ক অপশন দিয়ে আপনি পরবর্তীতে সময় পেলে এটা আবার রিভিউ করবেন, কিন্তু এটা করা যাইতে পারে। বাট কোন কোশ্চেন মানে অ্যান্সার না দিয়ে রেখে দিয়ে আমার মনে হয় যে পরবর্তীতে টাইম মেনটেন করতে গেলে সমস্যা হতে পারে। তো এই অপশনটা আমার মনে হয় যে প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার দিয়ে দেওয়াই বেটার। এটা একটা। আর টাইমটা আসলে, টাইম স্পেশালি টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তো টাইম ম্যানেজমেন্ট যেমন আপনি যখন প্রেপকাস্ট দেন, 4 ঘন্টার একটা প্রেপকাস্ট আসলে আমার মনে হয় পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত 4-5টা ফুল মক টেস্ট দিয়ে যাওয়া উচিত।
তাহলে টাইমের ব্যাপারে আপনার একটা আইডিয়া আসবে যে আপনি কমপ্লিট করতে পারছেন কিনা। কারণ প্রেপকাস্টার ওইখানে দেখা যাচ্ছে কোশ্চেন লেভেল বলতে গেলে অনেকে বলে যে কাছাকাছি লেভেল, তো আমার কাছে কিছুটা জটিল মনে হচ্ছে। প্রেপকাস্টারে কোশ্চেন ইজিলি বোঝা যায় আর কি, তো ওইখানে কোশ্চেন গুলো স্পেশালি ফার্স্ট 90 কোশ্চেন একটু বুঝতে কষ্ট হয়েছে। তারপরে আপনার একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া এসে যাবে যে আপনি 200 কোশ্চেন 240 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারছেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার প্রথম 90 কোশ্চেন অ্যান্সার করতে লাগছিল 130 মিনিটের মতো। তো আমার কাছে 110টা কোশ্চেনের জন্য পরে সেকেন্ড হাফে 110 মিনিটে ছিল। তো এটা সচরাচর একটু টেনশন ক্রিয়েট করে, কারণ আপনি যদি আগেরটা ক্যালকুলেশন করেন যে 90টা কোশ্চেন আমি অ্যান্সার দিচ্ছি 130 মিনিটে, তাহলে তো এই 110টা কোশ্চেন আমার পক্ষে 110 মিনিটে অ্যান্সার দেওয়া সম্ভব না। কিন্তু লাকিলি পরের কোশ্চেন গুলো ছোট প্লাস একটু ইজি ছিল। ইজি বলতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি কিছু কারেক্ট অ্যান্সার করতে পারছি, এই কনসেপ্টটা ছিল। এবং আলহামদুলিল্লাহ আমি দেখা যাচ্ছে যে টাইমের আগে 2-3 মিনিট বা 5 মিনিট মতো এরকম ছিল, তার আগে আমি আমার এক্সাম কমপ্লিট করতে পারছিলাম। তো এই জন্য প্যানিক আমার মনে হয় হওয়া যাবে না যে আমার টাইম বেশি চলে গেছে। আপনি যখনই প্যানিক হবেন তখনই দেখা যাচ্ছে আপনি কোশ্চেনের উপর কনসেন্ট্রেট করতে পারবেন না, আপনি একটা তাড়াহুড়ার মধ্যে থাকবেন যে আমার একটা তাড়াহুড়া করতে হবে এরকম। এই জন্য ধীরে সুস্থে, প্যানিক কোন রকমই নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে নলেজটা আছে আপনি সেটা অ্যাপ্লাই করে আপনার যদি দেখা যাচ্ছে যে নলেজ পজিটিভ বা বলতে পারেন যে এডুকেট মানে পাস করার জন্য আপনার কাছে আপনি এনাফ ইনফরমেশন বা নলেজ আছে, তাহলে অবশ্যই আপনি পাস করবেন। এই জন্য দেখা যাচ্ছে এরপরেও যে পরীক্ষার হলে যে আপনার যে কনসেন্ট্রেশন যেটা আছে এটা কমপ্লিটলি দেখা যাচ্ছে কোশ্চেন গুলো বা এর অ্যান্সার গুলোর উপরে থাকতে হবে। আপনি যদি অযথা প্যানিক নিয়ে নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোশ্চেন বুঝতেও ভুল হবে, প্লাস অপশন গুলো ক্লিয়ারলি বোঝা যাবে না। এটাই আর কি। তো যখন আমার 200 কোশ্চেন আমি কিছুটা 3-4 মিনিট পাইছিলাম যে রিভিউ করছিলাম, কিছু কোশ্চেন মার্ক করে রাখছিলাম, ওইগুলো রিভিউ করছিলাম। রিভিউ করার পরে আমি যখন ফাইনালি ক্লিক করলাম তখন একটা লেখা আসলো যে ইউ আর সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। কিন্তু তারপরেও আমি আসলে আমার টেন্ডেন্সি ছিল যে গ্রাফটা যে থাকে না, গ্রাফ বলতে যে আমার পজিশনটা কোথায়, এইটা হয়তো দেবে আশা করছিলাম যে এটার উপরে, কিন্তু না এটা দেয় না। তো আমি সেজন্য সত্যি কথা বলতে ক্লিয়ার ছিলাম না যে আমি পাস করছি কিনা। প্লাস ওইখানে যে টেকনিশিয়ান ছিল যে আমাদের দায়িত্বে ছিল, তো ওইখানে ওনার কাছে গেলাম, তো উনি ওইটা একটু সিস্টেমের সমস্যার কারণে ওই দিন দিতে পারেনি, পরের দিন আমাকে মেসেজ করে পাঠাইছে। আর একটা জিনিস, পরীক্ষার প্রথমে আপনাকে 7 মিনিট দেওয়া হয় হচ্ছে করার জন্য, প্রসেস সম্পর্কে আর কি একটা আইডিয়া দেওয়ার জন্য, আপনি কিভাবে অ্যান্সার চুজ করবেন, কিভাবে দেখা যাচ্ছে যে মার্ক করবেন, এগুলো সিস্টেম ওইগুলো বোঝার জন্য এখানে আপনাকে 7 মিনিট সময় দেওয়া হয়। 10টা স্লাইড থাকে সম্ভবত এই অবস্থা। আর লাস্টে 90 মিনিটের পরে 10 মিনিটের ব্রেক, এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, দেখা যাচ্ছে এটা ইচ্ছা আর কি, অপশনাল। তো আমি 10 মিনিটের ব্রেক নিয়েছিলাম, কিন্তু এই 10 মিনিটের ব্রেক কিন্তু 10 মিনিটে, আমি একটু লেট করে এসে দেখি যে আমার অলরেডি 1 মিনিট ওভার হয়ে গেছে, তার মানে পার্সোনাল টাইম থেকে 1 মিনিট কাটা শুরু হয়ে গেছে। আর এটাই মনে হয় যে দেখ আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সবকিছু ছিল, এই জন্য আর কি পাস করতে পারছি আল্লাহর রহমতে। আচ্ছা, আমি কিছু কোশ্চেন করি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সবার জন্য একটু হেল্পফুল হবে। যে আপনার আসলে তাহলে বই কি কি পড়ছেন? পিএম বক আর রীতা মালকাহি? রীতা প্রথমের দিকে পড়ছিলাম, পরে আর রীতা খুব একটা পড়া হয়নি, পিএম বুকটাই পড়ছি। আর প্রেপকাস্ট আসলে একটা দিক থেকে প্রেপকাস্টটা খুব সুন্দর, সুন্দর বলতে এর যে আপনি যখন অ্যান্সারে যাবেন, অ্যান্সারে প্রত্যেকটা অপশন এত সুন্দর করে ব্যাখ্যা করে দেয়।
ডিসক্রিপশনটা আসলে খুবই সুন্দর। মনে গেলে আপনার কোনো একটা বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট নাই, ওই একটা কোশ্চেনের মাধ্যমে আপনার আরো অনেকগুলো বিষয়, শুধু কোশ্চেনটা না, একটা কোশ্চেন না, আরো 3-4টা বিষয় আপনার অপশন ক্লিয়ার করে দেবে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে দেবেন। কারণ হচ্ছে 4টা অপশন আছে, 4টা অপশনই সে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবে। এজন্য পিএম বুকটা আমার মনে হয় যে মাস্ট, সরি পিএম বুক বলছে, প্রেপকাস্ট, এটা মানে আমাদের শিডিউলের ভেতর রাখতে হবে, প্লাস এটা অবশ্যই মাস্ট পাস করার জন্য। রিতার কোশ্চেন গুলো কিরকম হেল্প করছে? রিতার কোশ্চেন যে সলভ করছিলেন প্রতিটা চ্যাপ্টারের। রিতার আসলে কোশ্চেন গুলো খুব মানে আপনার লেন্দি হয়, এরকম লেন্দি কোশ্চেন সাধারণত প্রথমের দিকে কিছু আসে, কিন্তু ওভারঅল ওরকম লেন্দি হয় না। আচ্ছা, ওকে, মানে ডিফিকাল্টি রিতার প্রশ্ন তো বেশ ডিফিকাল্ট। রিতার কোশ্চেন আসছে ডিফিকাল্ট, কিন্তু আসলে ডিফিকাল্টিস এর দিকে যদি চিন্তা করেন, রিতার কোশ্চেন গুলো অন্যরকম ডিফিকাল্ট। আর এইগুলো মানে ইসের পরীক্ষা আসলে আমার কাছে মনে হচ্ছে একই রকম ডিফিকাল্টিস না, মানে ওদের ভাষাগত কিছু, রিতার ভাষাগত গুলো একটু পেঁচানো থাকে, কিন্তু এদের কাছে এরকম ভাষাগত পেঁচানো না, ইনফরমেশনগত, আপনার ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন আপনার কাছে আছে কিনা, এরকম পেঁচানো মনে হয় আমার কাছে। আচ্ছা, প্রথম যে 3টা চ্যাপ্টার আছে না, প্রজেক্ট ম্যানেজার্স রোল একটা চ্যাপ্টার, এখান থেকে কি প্রশ্ন পাইছিলেন প্রজেক্ট ম্যানেজার্স রোল? সত্যি কথা বলতে যখন পরীক্ষা দেওয়া হয় ওভারঅল চিন্তা করা হয়, পার্টিকুলারলি কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে বা আসছে না এরকম চিন্তা ভাবনা করার মানে সুযোগ সত্যি কথাই কম। মানে পরীক্ষা দিলেই আর বোঝা যায় না আমি কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন দিয়েছি। খালি অঙ্কগুলো যদি আপনি অঙ্কগুলো বোঝা যায় যে আমি এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দিছে বা এই চ্যাপ্টার। অঙ্ক কয়টা আসছিল পরীক্ষায়? কয়টা অঙ্ক আসছিল? সম্ভবত 5টা, এরকম 5টা এরকম আসছিল। আর অঙ্কগুলো খুব ছোট হয় আপনার, আমার সম্ভবত 2টা অঙ্কেতে ক্যালকুলেটর, একটা অঙ্কেতে ক্যালকুলেটর ইউজ করছি, আর বাকি 4টেতে ক্যালকুলেটর ইউজ করি না। আর ডায়াগ্রাম একটা আসছিল, ওটা ইজি ডায়াগ্রাম, নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম ইজি আর কি, আপনার স্টেট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার মানে একদম ইজি ছিল, আপনার ড্র করার প্রয়োজন পড়েনি। ওকে, আচ্ছা, আমরা তো ক্লাসের মধ্যে খুব আলোচনা করছিলাম প্রসেসের ফ্লো নিয়ে, এবং 12-13টা প্রসেস নিয়ে খুব আলোচনা করছিলাম, যে চেঞ্জ রিকোয়েস্ট, তারপর ডেলিভারেবলস, এই যে ফ্লো গুলা, এটা কি কাজে লাগছে? ফ্লো গুলো অ্যাকচুয়ালি ওরকম কাজে লাগেনি, কিন্তু যে কম্পেয়ার গুলো করছিলেন না, কম্পেয়ার গুলো আমার মনে হয় যে মোটামুটি ভালো কাজে লাগছে, বিভিন্ন কম্পেয়ার। আর চেঞ্জ রিকোয়েস্ট থেকে আসলে অসংখ্য কোশ্চেন আসে, চেঞ্জ রিকোয়েস্ট থেকে অসংখ্য কোশ্চেন আসে আমার মনে হয় তো অনেকগুলো। এবং যে চেঞ্জ রিকোয়েস্টে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় যে আমরা সিসিবি পাবো ডাইরেক্ট এরকম না। আপনাকে হয়তো বলবে যে এরপর আমরা কি করব, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করতে পারি, অথবা যে বোর্ড আছে, চেঞ্জ কন্ট্রোল টিম, এদের সাথে আমরা কথা বলতে পারি, এরকম বিভিন্ন অপশন আপনাকে দেবে। সবসময় সিসিবি লিখবে না আর কি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, তাই না? চেঞ্জ কন্ট্রোল বোর্ড সবসময় লিখে না আর কি, ওটা অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করে। আমি যা দেখলাম যে চেঞ্জ কন্ট্রোল বোর্ড খুব কম জায়গায় ইউজ করে, বাকি দেখা যাচ্ছে ফলো দ্য চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান বা এইসব কথাবার্তাই লিখে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেলিম রেজা ভাই ধন্যবাদ, হ্যাঁ, আপনার সাকসেস স্টোরি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবার আমরা একটু মুক্তার ভাইয়ের কাছে শুনি। আমরা অলরেডি হাফ অ্যান আওয়ার কাটাই দিচ্ছি, ফলে আমি আসলে 10-15 মিনিটের বেশি আর মনে হয় করা যাবে না। মুক্তার ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আছে আল্লাহর মতো ভালোই। যাক, খুব ভালো লাগছে দেখে যে সেলিম রেজা ভাই অলরেডি পিএমপি সার্টিফাইড। ওনার সাথে আগে একদিন কথা হয়েছিল শহীদ ভাইয়ের মাধ্যমে, মনে আছে আমার। ভালো লাগছে আমার আজকে যে আরেকজনের সাকসেস স্টোরি আমরা শুনলাম। তো এখানে যে কোনো সেলিম ভাই যেগুলা বলছেন এগুলাই সবচেয়ে বেশি রেলিভেন্ট, কারণ আমি অলরেডি আমার পরীক্ষা দেওয়া জুলাই 24 তারিখ আমি পিএমপি পাস করছি। সেই হিসেবে বলতে গেলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস পার হয়ে গেছে। এর মধ্যে এখন সেলিম ভাই যেগুলা বললেন এগুলো কিন্তু মোস্ট রিলিভেন্ট আমি মনে করি, কারণ এখনকার ট্রেন্ডটা কিরকম চলতেছে, সেলিম ভাই যেটা বলছে এটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে রিলিভেন্ট হওয়ার কথা। তারপরও আমি
আমার কিছু এক্সপেরিয়েন্স বা আমার কিছু গাইডলাইন আমি যদি বলি, আসলে ওভাবে গাইডলাইনের ইয়া না। আমার এক্সপেরিয়েন্সটা ছিল, আমি তো মেইনলি এটা লকডাউনের মধ্যে কাজে লাগাইছিলাম, কারণ সেই সময় আমি প্রায় 2 মাস ফুললি বাসাতেই ছিলাম। তখন অফিসের ওয়ার্কও ছিল না। আলটিমেটলি 2 মাস পর থেকে আমার অফিসিয়াল ওয়ার্ক কিছু শুরু হলো, বাট ফুললি লিভের মতোই ছিলাম 2 মাস। ঠিক সেই সময়টা আমি কাজে লাগাইছিলাম। এক্ষেত্রে আমি যেটা করছিলাম আমার প্রিপারেশনের জন্য, আমি মেইনলি অলওয়েজ ফলো করছি আমি পিএম বক। কারণ এই পিএম বকটাই যেহেতু আমার মেন বই, এবং এটা যেহেতু পিএমআই এর স্ট্রাকচার এবং তাদের স্ট্রাকচার অনুযায়ী এটা তৈরি করা, যেহেতু একটা বডি অফ নলেজ মাধ্যমে তৈরি করা, সেটা এবং এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয়, সেহেতু আমি ওই বইটার উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর পাশাপাশি আমি রিতা কিছুটা ফলো করছি, একবারে পুরোটাই যে বাদ দিয়েছি তা না, রিতা কিছু ফলো করছি আমি। রিতার কিছু কিছু জিনিস, যেমন কিছু কোশ্চেন অ্যান্সার করার জন্য কিছু ট্রিক্স ছিল, ট্রেড অফ দ্য ট্রিক্স, এই জিনিসগুলো আমি মোটামুটি এক জায়গায় করছিলাম, যে এই ট্রিক্স গুলো যাতে আমার কোশ্চেন রাইট অ্যান্সার বের করার সময় এই ট্রিক্স গুলো মাথায় রাখলে আমার রাইট অ্যান্সারটা খুঁজে পাওয়াটা সহজ হবে। এই উদ্দেশ্যে আমার এটা করা ছিল। আর একটা চ্যাপ্টার আমি সবচেয়ে ভালোভাবে, শুধু রিতার বইটা আমি ভালোভাবে পড়তাম, সেটা কোয়ালিটি চ্যাপ্টার। কোয়ালিটি ম্যানেজমেন্টের যে কোয়ালিটি টুলস গুলো আছে বা আদার্স যে সেকশন গুলো আছে, যেহেতু আমার পিএম বকটা আইটিটিও ভিত্তিতে লেখা, জাস্ট ইনপুট কি, আমার টুলস এন্ড টেকনিক কি, আউটপুট কি, এখানে কিন্তু কোয়ালিটি টুলস গুলার একটা পিকচরিয়াল যেটা আমি প্রেজেন্টেশন বলবো, সেটা কিন্তু পিএম বকে নাই। তো এটা যদি আমি ভালো মতো কনসেপচুয়ালাইজেশন করতে চাই, রিদার বইটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে, জাস্ট কোয়ালিটি কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। হয়তো অনেক অনলাইনে অনেক রিসোর্স থাকতে পারে, আমি এই দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে আমি এটা বলবো যে রিদার বইটা কোয়ালিটির চ্যাপ্টারটা আমার কাছে অনেক বোঝার জন্য অনেক সহজ মনে হয়েছে, বা সেটা আরো একটু ইলাবোরেটলি সেটাকে ডিসক্রাইব করা হয়েছে। আর পড়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, পিএম বক আমি যেটা করছিলাম, যে প্রথমে আমি থ্রোলি 2বার পিএম বক এ টু জেড পড়ছিলাম, একেবারে এ টু জেড পুরোটাই। তারপরে আমি কিছু সিস্টেম করে নিয়েছিলাম যে আমার পড়াটা যাতে কিছু স্কিপ করে যেতে পারি, এবং এটাকে আর যতটা কনসাইজ করা যায়, যে আমি যতটুকু পড়লেই নয়, এভাবে করে আমি এরপরে কিন্তু আরো 2বার পড়ছি, এবং কোশ্চেন সলিউশনের পরে কিন্তু এটা বারবার হয়তো বা 2-একবার এটা একটা চ্যাপ্টার, ওটা আর একটা চ্যাপ্টার, এভাবে করে হয়তো বা আরো কয়েকবার আবার হয়ে গেছে রিভার। এক্ষেত্রে আমি যেটা ট্রিক্স ফলো করছি, আমার নিজের যেটা ইয়া করা ছিল, যে আমি 2বার পড়ার পরে আমি কিন্তু কিছু কাজ আমি কমাই নিছি। কমে নেওয়া বলতে, যে আমার কিছু প্রসেস আছে, প্রসেসে যেটা ইনপুট এবং আউটপুট, দেখবেন অনেক ইনপুট এবং আউটপুট কমন, একেবারে কমন। যেমন আমি এর আগেও আমি একদিন কথা বলছিলাম শহীদ ভাইয়ের মাধ্যমে, আমি সেটাই আবার বলতেছি যে আমার, যেমন যদি আমি একটা কমন জিনিস বলতে চাই, যে আমার 49 প্রসেসের মধ্যে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, এই জিনিসটা কিন্তু আমার 49টা প্রসেসের মধ্যে 47টা প্রসেসের ইনপুট। আবার দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল, আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা, এটা 42 প্রসেসের ইনপুট। আমাদের প্রজেক্ট চার্টার আমার 14টা প্রসেসের ইনপুট। এভাবে করে যদি আমি হিসাব করতে যাই, অনেকগুলো আমি কমন পাবো, যে একই ইনপুট অনেক জায়গায় ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আমি যখন এই বইটা পড়তে গেছি, আমি প্রথমে করছি কি, আমি একটা জায়গায় যেখানে প্রথমে পাইছি ওই ইনপুটটা কি, তার তার কন্টেন্ট গুলা কি, এটা কেন ইউজ হলো, এটা আমি ভালোভাবে কিন্তু একবারেই আমি তার কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছি। ফলে আমি যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি যখন পিএম বুকটা রিভাইজ করতে গেছি, আমি কিন্তু ওই জায়গাতে আমি ইনপুট শুধু দেখছি যে এখানে প্রজেক্ট চার্টার আছে, অথবা এখানে ওপিএ আছে, অথবা এখানে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট আছে, আমি কিন্তু ওটা পড়তে যাই। কারণ আমার তো মাথায় কনসেপ্টটা ক্লিয়ার, যে এনভায়রনমেন্টাল এন্টারপ্রাইজ কেন এখানে আসলো, আমি শুধু এটা চিন্তা করছি, এটা এই কারণে আসছে, এটার ভিতরে এই জিনিসটা আছে, এটা আমি জানি, ওপিএ কি সেটাও আমি জানি। ফলে আমার কিন্তু দ্বিতীয়বার ওই জিনিসটা পড়া লাগে। জাস্ট এই এই বুদ্ধি করে আমার আদার যে প্রসেস গুলো আছে, আমি অনেকগুলাই সেগুলোকে আমি শর্ট করে ফেলছিলাম, যে কোন প্রসেস গুলা বারবার রিপিট হচ্ছে, বা কোন টুলস গুলা বারবার রিপিট হচ্ছে, কোন ইনপুটটা বারবার রিপিট হচ্ছে, কোন আউটপুটটা বারবার রিপিট হচ্ছে। ফলে ওই জিনিসটা কিন্তু আমার পরের বার আর পড়া লাগতেছে। এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সবাইকে, যেটা, যে প্রথমে আমার যতগুলা টুলস এন্ড টেকনিক্স আছে, প্রায় তো এটা তো মানে 120 না 30টার উপরে আছে, বারবার তো এতগুলা জিনিস তো আমার আসলে টুলস এন্ড টেকনিক, আর ইনপুট আউটপুট তো আরো আছে, বারবার তো আমার এগুলো পড়ার দরকার নাই, বা এতগুলো কিছু পড়তে গেলে আমার আরো গুলায় যাবে আমার মাথার মধ্যে। এই জন্য যেটা প্রথমে একটা ইনপুট যখন আসলো বা একটা টুল যখনই আসলো, ফার্স্ট যখন আমি পাবো, ওই সময় আমার কিন্তু এটা কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার করে দিতে, এটা ছাড়া কিন্তু ওই নাই। তাহলে কি আবার পরবর্তীতে যখন আসবে সেটা আমার দ্বিতীয়বার কিন্তু আর পড়া লাগতেছে না, এতে করে আমার টাইমটা অনেকটাই সেভ হয়ে যায়। এটা কিন্তু খুবই জরুরি, এটা না করলে কিন্তু দেখা যাবে আপনার
বারবার একই জিনিস পড়ে যাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে আপনার টার্গেটও ফিল আপ হচ্ছে না, আপনার পড়াও শেষ হচ্ছে না। এবং এন্ডলেস একটা আপনার জার্নি এটা হয়ে যাবে অনেকটা। এই জন্য এটা করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের মেন ইনপুট এবং মেন আউটপুট, যে বেসিক জিনিস আমার একটা জিনিসের একটা প্রসেস যখন কমপ্লিট হলো, তার সাথে কিন্তু আমার দেখা যায় একটা বা দুইটা আউটপুটের সাথে কিন্তু বেশিরভাগই থাকে আমার আপডেট, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, ডকুমেন্ট আপডেট, আদার্স বা যেগুলো আপডেট আছে। ফলে আমার মেন ইনপুট এবং মেন আউটপুটটা যদি আমি এটার সাথে রিকল করে ফেলতে পারি কোন প্রসেসে, এটার মাধ্যমে কিন্তু আমার অনেক প্রশ্ন সঠিক করা সম্ভব হবে। কারণ প্রশ্নগুলো যেহেতু কনসেপ্ট বেসিস এবং সেই জায়গাতে আপনাকে একটা ঘটনা বলবে বা একটা ইভেন্ট আপনার সামনে দিয়ে তারপর আপনাকে ডিসিশন নিতে বলবে। কোশ্চেন গুলো কিন্তু জাস্ট ডেফিনেশন বেসিস না, এটা কাকে বলে ওইটা কাকে বলে এটা কিন্তু না, এটা প্রসেস এর মধ্যে দিয়ে আপনাকে এক লাইন বা দুই লাইনে একটা গল্প বলবে, সেই গল্পটার ভিত্তিতে আপনাকে ডিসিশন নিতে হবে। অনেক সময় যেটা ডেফিনেশনের মতো হতে পারে, বাট জিনিসটা কিন্তু ডিরেক্ট এভাবে আসবে না, সেটা আপনাকে এটা রিলেট করার জন্য এটা কিন্তু খুবই জরুরি। আর একটা জিনিস যেটা ইয়ার দরকার, সেটা হলো আমাদের কিছু কিছু জিনিসের আমাদের একটা ইনিশিয়েশন থেকে একবারে ক্লোজিং পর্যন্ত একটা কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমাদের এই লিঙ্কটা বা এই নেটওয়ার্কিংটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি যেটা বলি যে যেমন ডেটার ক্ষেত্রে আমার ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, এই প্রসেসটা থেকে কিন্তু আমার একটা আউটপুট বেরোয়, সেটা হচ্ছে আমার ওয়ার্ক পারফরমেন্স ডেটা। এই ওয়ার্ক পারফরমেন্স ডেটাগুলো কিন্তু আবার বাকি 10টা মনিটরিং এবং কন্ট্রোলিং প্রসেসের কিন্তু ইনপুট, বাকি 10টা মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেসের কিন্তু ইনপুট কিন্তু আমার ওয়ার্ক পারফরমেন্স ডেটা, এবং এই 10টা মনিটরিং এবং কন্ট্রোল প্রসেসের আউটপুট কিন্তু আমার ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। এই ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন কিন্তু আবার চলে যাচ্ছে আমার ম্যানেজ এবং মনিটর এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, এটাতে কিন্তু চলে যাচ্ছে মনিটর এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্কে আমার কিন্তু এটা চলে যাচ্ছে। তারপর এখান থেকে আমার যেটা আউটপুট বেরোলো সেটা কিন্তু মনিটর এবং কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্কের আউটপুট কিন্তু আমার ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। এই ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট আবার চলে যাচ্ছে আমার 4টা প্রসেসে, সেটা হচ্ছে আমার আপনার ম্যানেজ কমিউনিকেশন, মনিটর রিস্ক, ম্যানেজ টিম, আর পারফরমেন্স ডেটা চেঞ্জ কন্ট্রোল প্রসেস। এই যে আমি একটা জিনিস বললাম, এটা কিন্তু একটা চ্যানেল। ফলে যখনই আপনার একটা সিচুয়েশন দেবে একটা প্রশ্নের, এই সিচুয়েশনটাতে আপনার দেখা যাচ্ছে সেটা ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট ও ডাটা, এটা কি ইনপুট, আপনার কিন্তু এটা ডিসিশন নেওয়া সহজ হবে। এখন দেখা গেলো যে আপনার সেই প্রসেসটা হলো মনিটর এবং কন্ট্রোল প্রসেস, এখন ওখানে দেওয়া আছে যে এই নিচের এটার কোনটা আউটপুট, যেহেতু আইটিটিওর কিন্তু কোশ্চেন 8 থেকে 10টা হয় একবার ডিরেক্ট আইটিটিও, তো কোনটা আউটপুট এখন দেখা যাচ্ছে ওখানে ওয়ার্ক পারফরমেন্স ডেটাও আছে, ওখানে রিপোর্টও আছে, আবার ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আছে। এটা কিন্তু আপনার বের করা কিন্তু ইজি হয়ে যাবে যদি আপনি এই প্রসেসটা মেনটেন করেন। আবার দেখা যাচ্ছে আমার ডেলিভারেবলের ক্ষেত্রে যেটা হয়, আমার ডেলিভারেবল আছে কি, আমার যদি আমার ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কের আউটপুট হচ্ছে আমার ডেলিভারেবল, এই ডেলিভারেবলটা আমার যায় কোথায়, কন্ট্রোল কোয়ালিটি। কন্ট্রোল কোয়ালিটি থেকে আমার আসতেছে কি ভেরিফাইড ডেলিভারেবল, এই ভেরিফাইড ডেলিভারেবলটা আবার চলে যাচ্ছে আমার কোথায়, ভ্যালিডেটেড স্কোপ। ভ্যালিডেটেড স্কোপ থেকে আমার আউটপুট যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ভ্যালিডেটেড ভ্যালিডেটেড ডেলিভারেবল যেটা, আর অ্যাকসেপ্টেবল ডেলিভারেবল যেটা, এই ডেলিভারেবলটা কিন্তু আবার চলে যাবে ক্লোজ এন্ড ক্লোজ ফেজ অর ক্লোজ প্রজেক্ট। এই যে একটা চ্যানেল, আমার এই চ্যানেলটা এরকম কিন্তু অনেকগুলো পাবেন, যেটা একটা সিকোয়েন্স আছে, যেটা সেই সিকোয়েন্স গুলো মেনটেন করে। তো এগুলা আপনারা চেষ্টা করবেন নিজে নিজে কয়েকটা সিকোয়েন্স গুলো বের করে তার সাথে জানিয়ে নেওয়া, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। যেমন আমি আরো কিছু সহজ করে দিই, যেমন আমার যতগুলা আমার মনিটর এবং কন্ট্রোল প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসের কমন আউটপুট হচ্ছে আমার একটা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন তো পেলাম, আর একটা হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট। কমন এই দুটো আউটপুট কিন্তু কমন, যত 10টা আমার মনিটর এবং কন্ট্রোল প্রসেস আছে 10টা, এই 10টার মধ্যে প্রত্যেকটারই কমন আউটপুট আছে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন এন্ড চেঞ্জ রিকোয়েস্ট। তাহলে এইখানে কিন্তু আমি অলরেডি কিন্তু এই যে 10টা প্রসেসের পড়া কিন্তু আমরা মাঝে পেয়ে গেল। এখন চেঞ্জ রিকোয়েস্ট কেন হয়, আমরা যদি ইয়া করি, আমরা চেঞ্জ রিকোয়েস্টটা ওই সেলিম ভাই যেটা বললো, আমাদের পুরো চেঞ্জ সিস্টেমটা চেঞ্জ রিকোয়েস্ট থেকে শুরু করে আমার সেটা অ্যাকসেপ্টেড মানে ইয়া যেটা চেঞ্জ রিকোয়েস্ট যেটা মানে কি বলবো এটাকে পারফরমেন্স ডেটা চেঞ্জ কন্ট্রোল প্রসেসের মাধ্যমে যেটা হচ্ছে যে আমার চেঞ্জ রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হলো এবং তার একটা ডিসিশন হলো, এই পুরো প্রসেসটার উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু এর সাথে রিলেট করে দেওয়া। যেমন আমি যদি আমি কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি, আমার যখন কোয়ালিটি চেক করার উদ্দেশ্য কি, আমার যেটা ম্যানেজ কোয়ালিটি না কন্ট্রোল কোয়ালিটি,
ম্যানেজ কোয়ালিটি হচ্ছে প্রসেসে যেটা অডিট, আর কন্ট্রোল কোয়ালিটি হচ্ছে ইন্সপেকশন বা টেস্টিং। এটা হচ্ছে আমার আউটপুটের সাথে রিলেটেড। আমি কেন কন্ট্রোল কোয়ালিটি করতেছি, যে আমার যেটা স্পেসিফিকেশন দেওয়া ছিল, অর্থাৎ আমি যে ক্রাইটেরিয়া সেট করছিলাম তার আউটপুটটা সেই ক্রাইটেরিয়া ফলো করতেছে। যদি ফলো না হয় তার মানে কি আমার এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার অর্থ কি, আমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে। কোন একটা সমস্যা হচ্ছে মানে আমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে। আমার দেখার উদ্দেশ্য এই চেঞ্জটা যে আমার কোথায় হিট করতেছে, সেটা কোনো বেজ লাইনে, অর্থাৎ আমার কস্ট অথবা শিডিউল অথবা আমার এক্সট্রা কোনো রিসোর্স, আমার তিনটা বেজ লাইনে আমাকে হিট করতে। যদি হিট করে তাহলে আমাকে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে যেতে হবে। চেঞ্জ কন্ট্রোল বোর্ডে অর্থাৎ আমাকে চেঞ্জ রিকোয়েস্ট দিতে হবে। চেঞ্জ রিকোয়েস্ট দেওয়ার পরে সেই চেঞ্জ কন্ট্রোল বোর্ড অ্যাপ্রুভ চেঞ্জটা যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমার আসলে আমি কেন এটা বললাম যে এটা একটা সিকোয়েন্স কেন বলতেছি, যখন এই চেঞ্জ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে বা অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট হয়ে যাবে, তখন আমার কিন্তু অ্যাপ্রুভ হলো মানে কি, এটা এখন আমাকে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তার মানে কি আমাকে ডিরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কের ইনপুট কিন্তু আমার অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। আরেকটা হচ্ছে কি যে কোয়ালিটি যে আমার ডেটারেট করছে বা কোয়ালিটির যে একটা ঝামেলা ছিল যার কারণে আমার চেঞ্জ রিকোয়েস্ট আছে, তার মানে কি আমার কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটিতে যেতে হবে যে আমি যে চেঞ্জটা বলছিলাম সেটা আদৌ হয়েছে কিনা। আরেকটা জিনিস থেকে আমার চেঞ্জ আছে যেটা প্রকিউরমেন্টে, অর্থাৎ যদি আপনার কোনো কন্ট্রাক্টের মধ্যে পরিবর্তন করতে হয়, এটা কিন্তু অবশ্যই কন্ট্রাক্ট একটা বেজ লাইনের মতো একটা ডকুমেন্ট, এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট লাগবে। তার মানে কি আমার এই চেঞ্জ রিকোয়েস্টের আউটপুট আমি পাচ্ছি তাহলে তিন জায়গায়, ডিরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, কন্ট্রোল কোয়ালিটি, আর একটা হচ্ছে আমার কন্ট্রোল প্রকিউরমেন্ট। তার মানে কি আমি এখানেও পেয়ে গেলাম যে আমার এই যে একটা চেঞ্জ রিকোয়েস্টের যে একটা ফ্লো, কোন জায়গা থেকে চেঞ্জ রিকোয়েস্ট আমার আসতেছে, 24 প্রসেসের চেঞ্জ রিকোয়েস্ট আছে আমাদের 49 প্রসেসের মধ্যে, 24টা প্রসেসের আমাদের চেঞ্জ রিকোয়েস্ট আউটপুট। তার মধ্যে তো ওই 10টা আমি বললামই যে ম্যানেজ ডিরেক্ট এন্ড ম্যানেজ মনিটর কন্ট্রোল প্রসেস সবগুলো থেকে। তারপর এই যে আমার তিনটা জায়গা আমার 24 চেঞ্জ রিকোয়েস্ট হলো, এই চেঞ্জ রিকোয়েস্ট গুলোর একটারই ইনপুট সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সরি সেটা হচ্ছে আমার পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল চেঞ্জ প্রসেস। এই প্রসেসে এই 24টা ইনপুট, আউটপুট কিন্তু একটাই অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। এটা একটা প্রসেসে সবগুলোর ইনপুট এবং একটা আউটপুট আছে। তারপর এখানেও কিন্তু আমি একটা সিকোয়েন্স পাচ্ছি, এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে এক এক জায়গায় এক একটা আপনারা রিসোর্সে পাবেন যে চেঞ্জ রিকোয়েস্টটাকে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, একটা সিকোয়েন্স দেওয়ার চেষ্টা করছে যে এটা পরে এটা হবে। আসলে এটা কিন্তু যেহেতু পিএমওকে কোনো এ ধরনের কোনো সিকোয়েন্স দেওয়া নাই, এই জন্য আমরা কোনোটাকে আমরা অথেন্টিক বলতে পারবো না, হয়তো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে। তা আমি যেগুলো কোশ্চেন পাইছিলাম চেঞ্জ রিকোয়েস্টে, যদি 4 মাস আগের আমার কিছুটা রিকল আছে, আমার কিছু মনে আছে, যেখানে কিন্তু আপনার বলবে না যে এটার পরে ওইটা এই ধরনের প্রসেস, যেহেতু ওরা বলে নাই এই ধরনের প্রসেস ওরা প্রশ্ন শান্ত করেন। মেন বিষয়টা কি, আপনার একটা চেঞ্জের ঘটনা ঘটছে, আপনাকে আপনার টিম মেম্বার এসে বললো যে এই ঘটনা ঘটছে, এখন আপনি কি করবেন? তাহলে হয় চেঞ্জ রিকোয়েস্ট আপনাকে সাবমিট করতে হবে, মানে যেটা ফর্মাল চেঞ্জ রিকোয়েস্ট, অথবা না। কিন্তু এই যে চেঞ্জ রিকোয়েস্ট দিলাম, এরপরে এটা আমি কে এটা ইভালুয়েট করবে, তারপরে বোর্ডে যাবে, এই ধরনের সিকোয়েন্সিয়াল কোশ্চেন কিন্তু এই ভিতরের সিকোয়েন্সটা কিন্তু কখনো পিএমওকে যেহেতু না, এটা কিন্তু কখনো জিজ্ঞাসা করবে না, আমার কাছে যেটা মনে হয়। আমি পাইনি, সেলিম ভাই পাইছিল কিনা জানি না। নতুন এখন আমার যে কোশ্চেন ছিল, যেহেতু এটা র্যান্ডম বেসিসে কোশ্চেন গুলো হয়, এটা আসলে বলা যায় না কখন যদি চলেও আসে। আর অঙ্ক ছিল আমার সবগুলো অঙ্কই ছিল আমার আনভ্যালুর অঙ্ক, আর ইয়া ছিল আমার সিপিএম মেথডের যেটা ডায়াগ্রাম আকার, এগে আমাকে দুটো অঙ্ক করতে হয়েছিল আলাদা আলাদা ভাবে। এই দুটো জিনিস আমি তখন করছিলাম, কিন্তু আমার পরীক্ষাটা ছিল যেহেতু অনলাইন বেসিস, আমার তো ব্রেন ডাম্পিং এর জন্য কিন্তু আমি কিন্তু কোনো কাগজ কলম পাই নাই। আমার অনলাইনে যেটা ওই যে আমাদের যে সফটওয়্যারে একটা বিল্ট ইন হোয়াইট বোর্ড ছিল, সেই হোয়াইট বোর্ডে কিন্তু আমি সূত্রগুলো লিখছিলাম, মানে প্রসেস চার্টটা লেখা কোনো সম্ভব না এতগুলো বোর্ডে, সূত্রগুলো লিখে রাখছিলাম। ফলে আর আমার অঙ্কগুলো সম্পূর্ণ খুব ইজি হয়ে গেছে। আমার যেহেতু সবগুলো অঙ্কই মোটামুটি একটু ক্যালকুলেটর দিয়ে করতে হয়েছিল, 8-9টা অঙ্ক ছিল, তবে অঙ্কগুলো ছিল অনেকটা ডিসিশন নেওয়ার মতো, একবারে ডিরেক্ট মান বের করার জন্য না। যেমন দেখা যাচ্ছে সিপিআই এত, আবার এসপিআই এত, এখন আপনি বললেন যে এই প্রজেক্টটা কি করবেন, আপনি ক্রাশ করবেন নাকি আপনি এটা ফাস্ট ট্র্যাক করবেন, এই ধরনের একটা ডিসিশন নেওয়া। এক্ষেত্রে আপনার যে কনস্ট্যান্ট গুলো আপনাকে চিন্তা করতে হয়, এই জন্য এই মানটা বের করা। এই জন্য অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আমার যেটা মেইন অঙ্ক, আমার তো আসলে অঙ্কতেই আনভ্যালুরই অঙ্ক, বেশি সবগুলো অঙ্কই আনভ্যালু। আনভ্যালু কি, এই কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার করতে, একটা টার্ম আর কিছু নেই এর মধ্যে। আনভ্যালুটাকে যদি বুঝে যায় ভালো করে, আনভ্যালুটা কি, বাকি তো অ্যাকচুয়াল কস্ট, আমার ওই বাজেট অ্যাট কমপ্লিশন কস্ট, এগুলো তো জাস্ট মানে নামের মধ্যে বোঝা যাচ্ছে।
আনভ্যালুটা যদি বুঝতে পারে তো এই অঙ্কগুলো কিন্তু কারোর জন্য কঠিন না। আমি যেটা মনে করি কোনো কঠিন টার্ম না, খুব ইজি একটা জিনিস এই কোশ্চেন গুলো। তো এই হলো আমার মানে সাজেশন। আর আমি যেটা আরেকটা কাজ করছিলাম, আমার যেহেতু 10টা আমার চ্যাপ্টার হচ্ছে আমার আইটি পিওর, আর প্রথম যে 3টা চ্যাপ্টার ছিল এটা জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করে দিচ্ছে আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে হয় তার একটা কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে যেটা আমার প্রথমে যে 3টা চ্যাপ্টার আছে এর মধ্যেও বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার এই কারণে বুঝতে গুরুত্বপূর্ণ আমি বলবো যে প্রশ্নগুলো এটা রিলেট করে ফেলায় যে আপনার প্রজেক্ট ম্যানেজারের অথরিটি কতটুকু আছে। এটা এই অথরিটিটা বুঝতে গেলে কিন্তু আপনার স্ট্রাকচার বুঝতে হবে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। যে দেখা যাচ্ছে আমার প্রজেক্ট অর্গানাইজেশন যদি হয় তাহলে তো প্রজেক্ট ম্যানেজারের ফুললি তার ক্ষমতা, আবার যদি এটা ম্যাট্রিক্স হয় তাহলে মিক্সড একটা তার পাওয়ার আছে, আবার এটা যদি আবার অপারেশনাল প্রতিষ্ঠান অর্গানাইজেশন হয় তাহলে প্রজেক্ট ম্যানেজার কোনো ক্ষমতাই থাকে না, তখন ডিসিশনটা কে নিবে। এই জন্য আমার এই স্ট্রাকচারটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি আরো আরেকটা কথা বলি যে আমাদের এখানে 6টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা বলি প্রজেক্ট ডকুমেন্ট যদি বলি আমি, তার মধ্যে হচ্ছে বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট চার্টার এবং 3টা বেজ লাইন, কস্ট বেজ লাইন, শিডিউল বেজ লাইন এবং রিসোর্স বেজ লাইন। যেটা এই 6টা ডকুমেন্টের মধ্যেই কিন্তু আলটিমেটলি আমার এই 6টা ডকুমেন্টের ভিতরে ইনপুট আসছে অথবা আউটপুট গেছে। আমাদের সবগুলো প্রজেক্ট ফুল প্রজেক্টের সমস্ত ডকুমেন্ট কিন্তু এই 3টার মধ্যে কভার করেছে। এই জন্য আমি বলবো যে এই 6টা জিনিস, এই 6টা জিনিসের কন্টেন্ট গুলা যে কার মধ্যে কি আছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে নেই, পার্থক্যটাও কিন্তু মাথায় রাখা দরকার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমার বিজনেস কেস এবং প্রজেক্ট চার্টার এই দুটার মধ্যে কিন্তু কনফ্লিক্ট লাগে, এই ডকুমেন্টটা এখানে আছে না ওখানে আছে। এই জন্য আমি যেটা বলবো এই 6টা জিনিস পাশাপাশি রেখে একেবারে ভালো মতো বুঝে নেওয়া যে কোনটার ভিতরে কোনটা ইনক্লুশন আছে, কোনটার ভিতরে কোনটা এক্সক্লুশন আছে। হয়তো এটার ভিতরে এই জিনিস আছে, কারণ কি আপনাকে বেশিরভাগ প্রশ্নে কিন্তু রেফার করে। তা আপনি এই সিচুয়েশনের মধ্যে একটা পড়ছেন, এখন আপনি কোন ডকুমেন্টটা রেফার করবেন, কোনটা দেখতে বলবেন, আপনার কোন এক স্টেক হোল্ডার বলছে অথবা আপনার কোন টিম মেম্বার বলছে, আপনি এখন তাকে কি রেফার করবেন? তাকে বিজনেস কেস দেখতে বলবেন, নাকি আপনার প্রজেক্ট চার্টার দেখতে বলবেন, নাকি ম্যানেজমেন্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান দেখতে বলবেন, নাকি আপনি বেজলাইন দেখতে বলবেন? এই জন্য এই 6টা জিনিস ভালো মতো বুঝে নেওয়া আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই 6টা জিনিস যদি আপনি আলাদা আলাদা ভাবে করে বুঝে ফেলতে পারেন, অনেক প্রশ্ন সলভ করা বা অনেক প্রশ্নের অ্যান্সার সঠিক করা সহজ হয়ে যায়। আর আমি দেখলাম অনলাইন বেস কোর্সের এখন তো মনে হয় পরীক্ষা সব সেন্টার ওয়াইজ হয়ে গেছে কি শহীদ ভাই? না, অনলাইনেও দেওয়া যাবে। ও মানে দুটো অপশনই এখনো চালু রাখছে। হ্যাঁ, আমি মনে করি যে সেন্টার বেস পরীক্ষাটা ভালো, কারণ রিস্ক কিন্তু আপনার অনলাইন, আপনার নেট প্রবলেম, বাংলাদেশের নেট তো এখনো সেটা ততটা ইয়া না, আপনার সাস্টেনেবল না। এই জন্য আমি মনে করি যেটা ফুলে রিস্কি কিন্তু অনলাইন পরীক্ষাটা। সেন্টার বেস পরীক্ষা দিলে কিছুটা সুবিধাও হয়, কাগজ কলমও পাওয়া যায়, এটা একটা দাম থেকে সুবিধা হয় হিসাব করা বা আপনার চিত্র আঁকা, যেটা আমি সিপিএম এর তো একটা দুটা চিত্র তো থাকেই, এই চিত্রটা আঁকা হয়তো শর্ট টাইমের মধ্যে যেটা একটু টাফ হয়ে যায়। তো এই হলো আমার এক্সপিরিয়েন্স, যদিও অনেক আগের আমি অনেক কিছু ভুলে গেছি, আমার যেটুকু মনে ছিল বললাম। এরপরে যদি কারো আরো কিছু জানার থাকে আমার সাথে কথা এখন বলতে পারেন, আমি হয়তো কিছু আরো যদি আপনাদের প্রশ্ন থাকে জানা থাকলে বলবেন। ঠিক আছে, এখন আমরা তাহলে প্রশ্ন অ্যান্সার সেশনে চলে যাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা মানে আনমিউট করে ভিডিও অন করে প্রশ্ন করতে পারি। ভাই মক টেস্ট আপনি করা দিয়েছেন? মক টেস্ট আমি ফুল মক টেস্ট দিয়েছিলাম 4টা। পিএম প্রেপকাস্ট আমি ইউজ করছিলাম, এবং আমার কাছে আমার পরীক্ষা যেমন সালিম ভাই বললো যে কোশ্চেন গুলা অনেক প্রেপকাস্টের চাইতে হয়তো মনে কঠিন, আর এটা আসলে র্যান্ডম বেসিস হয়তো। আমার কাছে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন মনে হচ্ছিল প্রেপকাস্টের চাইতে, যদি আমি আপনার কমপ্লেক্সিটির দিক দিয়ে বলি, যে এক ধাপ নিচেই ছিল আমার পিএমআই পরীক্ষাটা। প্রেপকাস্টের আমি 4টা ফুল মক টেস্ট দিয়েছিলাম মানে লাস্ট 1 মাস, এবং শুক্রবারে পরীক্ষা দিতাম, পরের পুরো সপ্তাহটা আমি এই কোশ্চেন গুলা যে অ্যান্সারটা পেপারসে, যেহেতু এই কোশ্চেনের ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেওয়া ছিল, মানে কনসেপ্ট যদি আপনার কোনো ঘাটতিও থাকে এই প্রশ্নের অ্যান্সার গুলো পড়লে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি পুরো সপ্তাহ ধরে কিন্তু আমি এই জাস্ট আমি এদের এই সলিউশন গুলো দেখতাম আর বইয়ের সাথে মিলাতাম, পরে শুক্রবার আবার মক টেস্ট দিতাম। এভাবে আমি 4টা মক টেস্ট ফুল মক মক টেস্ট কাদের কোন ইয়ে থেকে মানে কাদের? পেপার সিমুলেটর।
আচ্ছা, আপনি মক টেস্টে কি এরকম সাজেশন দিতে পারেন যে আমার এত পার্সেন্ট হলে আমি মোটামুটি ইয়ে হতো 70% বা 80% না, হলে, বা ওরা আমি মানে ওটা আমি কনফার্ম হতে মোটামুটি প্রেপকাস্টের ফোরাম আছে একটা, মানে স্টুডেন্ট ফোরাম, এখানে হাজার হাজার কমেন্ট দেয়। তো এখানে যেটা বলে ওরা যে 70 to 75% যদি কেউ মক টেস্টে ক্যারি করে তাহলে বলা যায় যে সে পিএমপি ক্লিয়ার করতে পারবে, এরকম একটা। যদিও এটা আসলে 100% তো বলা যায় না, কারণ পিএমপি পিএমআই যে কত পার্সেন্ট পাস করে এটা তো কেউ জানে না এখন, বলে। আগে যদি এটা ছিল 61%, বাট এখন তো এটা আর নাই, এটা বলা যায় না। আমি 4টা পরীক্ষা দিয়েছিলাম, লাকিলি আমার 4টা পরীক্ষা, একটা তো ছিল 81.5%, বাকি 3টা হচ্ছে 82.5%। তার মানে আপনি, তার মানে ভাই আপনি এক একটা মক টেস্ট দিয়ে ওই মক টেস্টটা ফুল সলিউশনটা আপনি আবার ফুল সলিউশনগুলো ব্যাখ্যাগুলো নিজে আবার রিভাইজ করতেন আবার, সাথে বইটা আবার মিলাইতাম, যেটা বুঝতে সমস্যা হতো আবার মিলাই নিতাম। এটা আমাকে হেল্প করছে। আর রিতার বইটা ফলো করছেন কি শুধু কোয়ালিটি এর জন্য নাকি রিতার বইটা মেইনলি আমি ম্যাথও করেছেন? কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, আমার এটা বেসিক জানা ছিল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি জাস্ট র্যাপ আপ করি। হ্যাঁ, ধন্যবাদ সেলিম ভাইকে এবং মুক্তার ভাইকে। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম আর কি, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে করছি। সেটা একটা হচ্ছে যে কনসেপ্ট। হ্যাঁ, সবার কথা কিন্তু একটা, যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বেসড অন পিএমবক। এটা হচ্ছে 1 নম্বর। কোনো মুখস্থ কোনো দরকারই নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সেটা টুলস হোক, ইনপুটস হোক, আউটপুটস হোক, সবগুলোর কনসেপ্ট। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যেটা মুক্তার ভাই বলতেছিল, প্রসেস ফ্লো কিংবা চ্যানেলটা, মানে কানেকশন গুলা, প্রসেসের মধ্যে কানেকশনটা কি, চেঞ্জ রিকোয়েস্ট, স্পেশালি চেঞ্জ রিকোয়েস্ট নিয়ে অনেক প্রশ্ন আসে। তো চেঞ্জ রিকোয়েস্টের কোথায় তৈরি হয়, কোথায় এটা ইনপুট হিসেবে যাচ্ছে, আউটপুট হচ্ছে, এই কানেকশনটা বুঝতে হবে। এরকম 13টা, আমি এখানে একটা ছবি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি। এখানে 13টার মতো প্রসেস আছে, ফ্লো আছে, যেটা আসলে বোঝা দরকার ইন টু এন্ড। ঠিক আছে। আর রিতা আসলে কোয়ালিটি চ্যাপ্টার এবং যে টিপস, হ্যাঁ, ট্রেড অফ দ্য টিপস ট্রিক্স নামে একটা অপশনস আছে রিতার বইয়ে। তারপর আরো কিছু কিছু চ্যাপ্টার একটু পড়তে পারেন, যেমন প্রকিউরমেন্টের অংশ আছে, তারপরে এইচআর আছে। এগুলো আপনি রিতা থেকে পড়তে পারেন, কারণ রিতা এখন অনেক ডিটেল আছে, স্পেশালি কোয়ালিটি এবং প্রকিউরমেন্ট। আর এক্সাম সিমুলেটরের ব্যাপারে যেটা ওনারা বলতেছে, পিএম প্রেপকাস্ট, এটা লিংকটা যদি এখানে দেওয়া যেত, ইউআরএলটা, তাহলে মানে বেটার হতো যদি একটু দিতে পারেন মুক্তার ভাই বা সেলিম ভাই। ভালো তো, ভালো যদি ইউআরএলটা দিতে পারেন চ্যাট বক্সে। হ্যাঁ, পিএম প্রেপকাস্টের ইয়াটা আর কি। আচ্ছা, আর যেটা আমরা দেখলাম যে ডকুমেন্ট, কয়েকটা ডকুমেন্টের কিন্তু কন্টেন্ট পিএমবকে বলা আছে, যেমন বিজনেস কেস, তারপর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান, মানে ভিতরে কি থাকে, কন্টেন্টটা কি, প্রজেক্ট চার্টার, তারপর হচ্ছে স্কোপ স্টেটমেন্ট, তারপর 3টা বেসলাইন। এটা কিন্তু আউটলাইন, মানে ভিতরে কি থাকে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে পরীক্ষার ভিতরে, পরীক্ষার আগে খুব ভালো ঘুমাইতে হবে যাতে মাথা ঠান্ডা থাকে। পরীক্ষার সময় যে সিচুয়েশনে আসুক না কেন, মানে বেশি এরকমই হয় যে প্রথম দিকে দেখা যায় এত প্রশ্ন কঠিন দেয় যে আপনার মনে হয় যে আপনি ফেল, এই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, না, আপনাকে কিন্তু হতাশ করে দিবে। এটা একটা মানে মাইন্ড গেম হয়। সো আপনার মানে রাখতে হবে যে আপনাকে একটা এন্ড দেখতেই হবে এবং মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা শেষ করতে হবে। কারণ সামনে দেখা যাবে আপনি খুব সহজ প্রশ্ন পাবেন, যেমন সেলিম ভাইয়ের ক্ষেত্রে হয়েছে 90টা প্রশ্ন উনি মানে বুঝতে পারতেছেন না যে আসলে ভুল হচ্ছে না কারেক্ট হচ্ছে, এত কমপ্লেক্স। কিন্তু পরে কিন্তু 110টা কোশ্চেন উনি খুব মানে দেখা যায় 1 লাইনার 2 লাইনার কোশ্চেন পাইছেন এবং খুব তখন কনফিডেন্স পাইছেন আর কি। সো মানে শেষ দেখে যেতে হবে পরীক্ষার। ঠিক আছে, মানে ভয় পাওয়া যাবে না এবং প্রতিটা কোশ্চেনে আনসার দিতে হবে, কোনো ছেড়ে দেওয়া যাবে না। যেটা মনে হচ্ছে বেস্ট ওইটা আপনি আনসার দিয়ে চলে যান। ঠিক আছে। আর টাইমের জন্য কয়েকটা টেস্ট মানে পরীক্ষা দিতে হবে, কারণ 4 ঘন্টা আসলে দেখা যাবে প্রশ্ন যদি টাফ হয় 4 ঘন্টা দেখা যাবে দেখতে না দেখতে চলে যাচ্ছে। সো কিছু মানে ফুল মক টেস্ট দিতে হবে। অলরাইট, সো এটাই ছিল আসলে সামারি। সো আমার মনে হয় আর যদি কোনো প্রশ্ন না থাকে, অলরেডি উই পাস্ট 54 মিনিটস। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। ছোট ভাই, ছোট্ট ইস্যু ছিল, যদি সেলিম রেজা ভাই আর মুক্তার ভাই ওনাদের ইমেল আইডি অথবা মানে কমিউনিটি কোনটা যদি আমরা একটা কোয়ালিটি থাকে পরে মনে পড়ে, তো ওনার যদি একটা ইমেল অ্যাড্রেস বা কিছু একটা প্রোভাইড করা যায় তাহলে আমাদের বেটার। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, অথবা লিংকডইন কোন একটা থাকলে কমিউনিকেশন করার জন্য। জি, চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাহলে কানেক্ট করলো আর কি। ডিস্টার্ব বেশি করবো না, যতটুকু সম্ভব।
হ্যাঁ, এখানে আসলে পিএমপি একটা কমিউনিটি, যেখানে আসলে পিএমএ একটা কমিউনিটি, সবাই সবাইকে হেল্প করতে চায়, আসলে একটা ভলান্টিয়ার বিষয়, কেউ আসলে পিছপা হবে না, সবাই হেল্প করতে চায়। ঠিক আছে, অলরাইট। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন করছেন, আর স্পেশালি আমাদের যারা আমাদের সাথে নলেজ শেয়ার করলেন, তাদেরকে দুইজনকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি দুইজনকে, এবং যারা এখনো পরীক্ষা দেই নাই তারাও পরীক্ষা দিয়ে ফেলি, কারণ আমার মনে হয় পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাশ করবো। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় কোনো ভয় পাওয়ার কিছু নেই। সো আমরা পরীক্ষা দিয়ে দিই। আর বাংলাদেশে আসলে অনেক পিএমপি দরকার, এত প্রজেক্টস হয় যেটা আসলে আমাদের ওইরকম আসলে ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স কিন্তু নাই। হ্যাঁ, গ্লোবালি মানে আমাদের বাংলাদেশের কথা বলতেছি। সো এই জন্য আমরা, এটা কিন্তু একটা সুযোগ যে আমরা পিএমপি পাস করে আমাদের দেশের জন্য আমরা অনেক কিছু করতে পারবো, এবং বাইরেও অনেক কিছু করতে, বাইরেও এটা খুবই মানে দামি একটা সার্টিফিকেশন, যেটা আপনি যে কোনো জায়গায় আপনাকে ভ্যালু দিবে। সো লেটস ট্রাই, হ্যাঁ, আওয়ার বেস্ট অ্যান্ড বেস্ট লাক অফ ফর এভরিওয়ান। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।